আমরা জানতাম, আমরা শুনেছিলাম, আমরা পড়েছিলাম চোরের মায়ের বড় গলা, কিন্তু এবার শুধুমাত্র বড় গলা নয়, বেশ লম্বা হাতও দেখতে পেলাম আমরা। একটা দুটো হাত নয়, শয়ে শয়ে হাজারে হাজারে হাত। যেখানে চুরির তদন্ত চলছে, যেখানে দুর্নীতি হয়েছে, একটার পর একটা চুরির পর্দাফাঁস হয়েছে, যে চুরির দুর্নীতির জন্য রাজ্যের মন্ত্রী এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন, সেই চুরির তদন্ত করতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি। কিন্তু অনেকেই দুর্নীতি নিয়ে, চুরি নিয়ে প্রশ্ন করলে বলেন যে কোথায় তদন্ত, শেষ কোথায় হচ্ছে, এটা আপনারা কি বলছেন? অভিযোগ উঠেছে, প্রমাণ তো হয়নি। প্রমাণ হবে কি করে? কি করে প্রমাণ হবে এই রাজ্যে? কারণ তদন্ত করা শুরু হলে তখন ওই চোরের মায়ের বড় গলার মতো চোরের মায়ের বড় বড় হাত বেরিয়ে পড়ে, হাজার হাজার শয়ে শয়ে হাত বেরিয়ে পড়ে। আর সেই হাতগুলো জড়িয়ে ধরার জন্য নয়, তদন্তে সহযোগিতা করার জন্য নয়, বরং ইট, পাথর, বাঁশ, বাটাম এইসব নিয়ে যারা তদন্ত করতে আসছেন তাদেরকে অ্যাটাক করার জন্য। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। একদম প্রাণঘাতী হামলা, এমন মার মারবো যাতে এই চত্বরে কেউ আসতে না পারে। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে আসলে এই দেশটার নাম ভারতবর্ষ। যদি সত্যি সত্যি এখানে কোনো উপদ্রুত এলাকা তৈরি হয়, তাহলে শত লোক জড়ো করেও কিন্তু পার পাওয়া যাবে না। দরকার হলে স্পেশাল ফোর্স আসবে, স্পেশাল ফোর্স এসে গোটা এলাকা ঘিরে শেষ পর্যন্ত কান ধরে টেনে হিরির করে বার করা হবে। এইভাবে ঘাপটি মেরে বসে থাকা যায় কি? এবং সব দেখে শুনে মজা লুটছে একটা অংশ, নিঃসন্দেহে বলার অপেক্ষা না রাখে না তারা রাজ্যের শাসক দল। তাদের বক্তব্য নাকি ওখানে গিয়ে মব অর্থাৎ ক্রাউড অর্থাৎ জনগণ, উন্মত্ত জনতা তাদেরকে নাকি উত্তক্ত করেছিল, তাদেরকে নাকি প্ররোচিত করেছে। কজন? না হাতে গোনা 2 থেকে 3 জন ইডি আধিকারিক, আর তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর খান কয়েক জওয়ান। তাদের খেয়ে দেয়ে কাজ নেই, তারা যাচ্ছেন তদন্ত করতে। তারা নাকি লোককে জনে জনে ফোন করে বলবেন, আচ্ছা অমুক দিন আমি এর বাড়িতে আসবো, যাতে তারা নিঃসন্দেহে তাদের মোবাইল ফোন থেকে, ল্যাপটপ থেকে, হার্ড ডিস্ক পাশের পুকুর হোক, ইদারা হোক, পাতকুয়া হোক, সেখানে ফেলে দেয়। এটা সম্ভব? তদন্তকারী সংস্থা কোথায় কোন দিন আগে থেকে মাইক্রোফোন নিয়ে অ্যানাউন্স করতে করতে ব্যান্ড বাজা বারাত নিয়ে গিয়েছে কার বাড়িতে? আর কেনই বা যাবে? এটা তো কোনো উৎসব নয়। যে দুর্নীতির কাণ্ডে আজকে সন্দেশখালীর ত্রাস, শেখ শাহজাহানের বাড়িতে যাওয়া, তার সঙ্গে নাম জড়িয়ে রয়েছে রাজ্যের বনমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আর দুর্নীতির নাম হচ্ছে রেশন দুর্নীতি। এটাই যথেষ্ট বোধ হয় কারোর বাড়িতে তদন্ত করতে যাওয়ার জন্য, তার বাড়িতে ছানবিন করতে যাওয়ার জন্য, বা কোনো নথিপত্র পাওয়া যায় কি না সেটা দেখার জন্য। কিন্তু দেখুন কি পরিস্থিতি, আজকে গোটা রাজ্য তোলপাড় হয়ে গেল যে ছবি দেখে। শুধুমাত্র গোটা রাজ্য বলবো না, গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছে। গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গের মানুষের নাক কাটা গিয়েছে, কারণ গোটা দেশের সামনে প্রমাণ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে যদি তদন্তকারী সংস্থার আধিকারিকরা আসেন, তাহলে নাকি কিছুক্ষণ আগে শুনছিলাম আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন, শশী পাজা, সব রাজ্যে নাকি বেশ কিছু উপদ্রুত এলাকা থাকে। সন্দেশখালী, মিনাখা, এগুলো উপদ্রুত এলাকা আমরা জানতাম না। এখানে ঢুকতে গেলে বিশেষ বিশেষ অনুমতি লাগে, আমরা জানতাম না। কাদের অভয়ারণ্য জানতাম না আমরা। সেখানে তদন্ত করতে গেলে মার খেয়ে ফিরে আসতে হচ্ছে ইডি আধিকারিকদের। মাথায় ব্যান্ডেজ নিয়ে রক্ত ঝরতে ঝরতে প্রাণ ভয় পালাচ্ছেন তারা। দুটো মাত্র গাড়ি নিয়ে গিয়েছিলেন, একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে, একটা গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কোন স্বাধীন গণতান্ত্রিক দেশের রীতিনীতি? এবং এটাকে কোনো কন্ডেম করানো, অর্থাৎ এটাকে কোনো সমালোচনা করানো, এটাকে অন্যায় হিসেবে মেনে নেওয়া নয়, বরং সাফাই দেওয়া যে সব রাজ্যে নাকি বিশেষ বিশেষ কিছু জায়গা থাকে উপদ্রুত। বিশেষ বিশেষ উপদ্রুত জায়গা ছিল এক সময় জঙ্গলমহল, সেই জন্যই তো তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনা। অথচ এখন শাসক দল ক্ষমতায় এসে বিশেষ বিশেষ উপদ্রুত অঞ্চলের কথা বলছেন। প্রথমে দুর্নীতি অস্বীকার করো, তদন্তে ধরা পড়লে বলা হবে রাজনৈতিক প্রতিহিংসা, আর তারপরও যদি তদন্তে এগোতে থাকে
এই যে প্রশ্ন করেন অনেকে এই টেলিভিশন চ্যানেলে বসে বসে, তদন্ত চলছে, শেষ কবে হবে? শেষ তো তবেই হবে যবে শাসক দল এই সমস্ত পোষা দুষ্কৃতীদের দিয়ে তদন্তে বাধা বিপত্তি রক্তাক্ত করার চেষ্টা না করবে, তবে তো শেষ হবে। দুর্নীতি করে যদি ধরা পড়তে থাকে তাহলে যে এজেন্সি তদন্ত করছে তাদের ওপর হামলা করো, তাদেরকে মারধর করো, মাথা ভেঙে দাও, গাড়ি গুড়িয়ে দাও, গাড়ি জ্বালিয়ে দাও, ভয়ের তৈরি করো, দেখ কত তদন্ত হয়। আমাদের রাজ্য আমরা চুরি করব, আমাদের মতো করে আমরা ঢুকে পড়বো, আমাদের মতো করে গুহা তৈরি করব, আর কিছু উন্মত্ত দুষ্কৃতী তৈরি করব, দেখি কেমন ধরতে পারো। কিন্তু আফসোস, এটা পাকিস্তান বা বাংলাদেশ নয়। এলাকায় এমন একটা ত্রাসের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে পরিকল্পনা মাফিক, যাতে এলাকায় সবাই ঢুকতে ভয় পায়। রেশন দুর্নীতি তদন্তে আজ উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সরবেরিয়ার বাড়ি পৌঁছে যান ইডি আধিকারিকরা। তারপরে তৃণমূল নেতার অনুগামীরা ইডির আধিকারিকদের মারধর, মাথা ফাটানো, গাড়ি ভাঙচুর, একের পর এক ছবি দেখে তাজ্জব হয়ে যায় গোটা দেশ, আর লজ্জায় মাথা নত হয়ে যায় পশ্চিমবঙ্গের মানুষের। দেখুন, শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্সের গাড়ি ভাঙচুর করা হয়েছে। যেরকম ভাবে এসছি, স্যাররা না থাকলে আমরা হয়তো সেভাবে ফিরে আসতে পারতাম না, মরেই যেতাম। আমারও লাইফে প্রথমবার এরকম সিচুয়েশন, আমি আগে কখনো দেখিনি। রেশন দুর্নীতি তদন্তে আজ তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে রওনা দেয় ইডি প্রতিনিধি দল সকালবেলায়। উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়ায় ইডি টিম পৌঁছতেই তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। যদিও সঙ্গে সঙ্গে বিক্ষোভ নয়, তারা ওইখানে পৌঁছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন, শেখ শাহজাহানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তার বাড়িতে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু দেখতে পাওয়া যায় তার যে সরবেরিয়ার বিশাল বাড়ি, সেই বাড়ির কলাপসিবল গেটে ভেতর থেকে তালা মারা রয়েছে। কলিং বেল মারেন তারা, ডাকাডাকি করেন, হাঁকাহাঁকি করেন, কেউ বাড়ি থেকে বেরোয় না। সবাই স্পেক্টিনট, চুপটি হয়ে বসে রয়েছে সিঁদিয়ে বাড়ির মধ্যে। দাপটের নাকি নেতা, বিশাল দাপট। ইডি দেখেই বাড়ির ভেতরে সিঁদিয়ে বসে রয়েছে, আর তারপর ভেতর থেকে বোধহয় ফোন করে করে তার অনুগামী, সঙ্গী, সাথী, যাদেরকে তিনি দিনের পর দিন এখানে প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, ভুয়ো অনেক কিছু পরিচয়পত্র বানিয়ে দিয়েছেন, তাদেরকে ডেকে ডেকে 1-1.5 ঘন্টা ধরে জড়ো করা হয়। টানা 1 থেকে 1.5 ঘন্টা বাড়ির বাইরে কেউ না বেরোনোর কারণে শেষ পর্যন্ত তালা ভাঙার সিদ্ধান্ত নেয় ইডির আধিকারিকরা। এবং যেই মুহূর্তে তালায় হাত দেন তারা, যেই মুহূর্তে তালা ভেঙে বাড়ি ঢোকার চেষ্টা করা হয়, সঙ্গে সঙ্গে আশপাশের যে জনতা বলবো না, সবই আশ্রিত, সবই বেড়া কাটাতার টপকে এদিকে আসা, ভুয়ো পরিচয়পত্র নিয়ে আসা, এখানে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গা বলে অভিযোগ, তারা ঘিরে ধরেন ইডির আধিকারিকদের, কেন্দ্রীয় বাহিনীকে। তাদের ভাষা বোঝা যায় না। শুধুমাত্র পুরুষ নয়, প্রথম সারিতে চলে আসেন মহিলারাও। তারপর যে যা পারলেন হাতে নিয়ে চড়া হলো কেন্দ্রীয় বাহিনী আর ইডির আধিকারিকদের উপর। কোনো রেহাই নয়, কোনো মার্সি নয়, কোনো মানবিকতা নয়, কোনো সহানুভূতি নয়, একদম প্রাণঘাতী অ্যাটাক। যে যা পারলো এলোপাতাড়ি ছুঁড়ে মারতে শুরু করলো ইডির অফিসারদের কেন্দ্র করে। কারোর মাথায় লাগলো, কারোর পিঠে, কারোর পায়ে। তারপর দামাদ্দাম শুরু হলো গাড়ি ভাঙচুর করা। মুহূর্ত সময় নষ্ট করেনি তারা, যেন মনে হচ্ছে আগে থেকে ওয়েল স্ক্রিপ্টেড, ওয়েল রিহার্সড, অর্থাৎ রিহার্সাল করে এদেরকে তৈরি করে রাখা হয়েছিল, যাতে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে যদি কোনো তদন্তকারী সংস্থা আসে, কারণ যে আসবে সেটা জানতো শেখ শাহজাহানও, কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের একদা রাইট হ্যান্ড। তাই যদি কেউ আসেন এখানে তদন্ত করতে, তাহলে যেন ঠিক এই পরিস্থিতি তৈরি করা হয়, মুহূর্তের মধ্যে গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ইডির আধিকারিকরা প্রাণ ভয়ে যে যেদিকে পারলেন পালাতে শুরু করলেন। হাতে গোনা 4-5 জন কেন্দ্রীয় বাহিনীও ছিল, কিন্তু তারাও যে পাল্টা কেউ কোনো পদক্ষেপ নেবেন সেটা নেওয়ার মতো অবস্থা ছিল না, কারণ সংখ্যাটা বাড়তে বাড়তে 100, 200, 500, 1000, 2000 হয়ে গিয়েছিল। আর সামনের সারিতে ঠেকিয়ে এগিয়ে দেওয়া হয়েছিল মহিলাদেরকে। মাঝবয়সী মহিলারা তারা সামনে এগিয়ে এসেছিলেন, বিভিন্ন বয়সের,
এবং তারা সরাসরি চড়াও হলেন কাদের ওপর? কেন্দ্রীয় বাহিনীর ওপর। এবং প্রত্যেক মুহূর্তে চলল মোবাইলে ভিডিও রেকর্ডিং। কারা করছে? তাদেরই একাংশ করছে, যাতে যদি কেন্দ্রীয় বাহিনী ভুল করেও আটকানোর চেষ্টা করে বা যদি কেন্দ্রীয় বাহিনী কোনো পদক্ষেপ নেয়, তাহলে ওই ভিডিও দেখিয়েই তা অন্যভাবে প্রেজেন্ট করা হবে। ট্রেনিং থাকে কেন্দ্রীয় বাহিনীদেরও, তারা অবস্থা বুঝে কোনো রকমের পদক্ষেপ না নিয়ে পিছু হটে আসেন। কারণ যেখানে মহিলাদের এগিয়ে দেওয়া হয়েছে আর তারা হাতে বাটাম তুলে নিয়েছে, বাঁশ তুলে নিয়েছে এবং ঝাঁপিয়ে পড়ছে কেন্দ্রীয় বাহিনীর ওপর, সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা আগে থেকে পরিকল্পিত। ঠিক সেই মতো তারা পিছু হটতে থাকে। ইডির 3 আধিকারিক রাজকুমার রাম, সোমনাথ দত্ত, অঙ্কুর গুপ্তা, 3 জনেরই মাথায় ভয়ঙ্কর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাদের সেখান থেকে সরানোর চেষ্টা করা হয়। 3 জন 3 দিকে ছিটকে যায়। এই মহিলা বাহিনী যারা হামলা চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, সেই সময়তে কেন্দ্রীয় বাহিনীও পিছু হটতে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় কি যে যার মতো এদিক ওদিক ছত্রভঙ্গ হয়ে বেরিয়ে আসছে ওই সন্দেশখালী থেকে। তারপরে কেউ বাস ধরে, কেউ অটো ধরে, কেউ বা নদী পথে ফিরে আসেন শেষ পর্যন্ত কলকাতায়, যদি এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন 3 ইডি আধিকারিক। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই পরিস্থিতি তৈরি হলো কি করে? সন্দেশখালী কি এমন রয়েছে এই জায়গায়, এই এলাকায়, যেখানে ত্রাস হয়ে রয়েছে শেখ শাহজাহান এবং সেখানে যেটা বিরোধীরা অভিযোগ করছেন যে বিপুল পরিমাণ জনবসতি, যেটা আসলে পাশের প্রতিবেশী দেশ থেকে তাদেরকে ঢোকানো হয়েছে কাঁটাতার পার করে, তাদের ভুয়ো পরিচয়পত্র দিয়ে তাদেরকে সেখানে ক্যাম্প করে করে রাখা হয়েছে। তারা আসলে কারা? না তো এরা সন্দেশখালীর বাসিন্দা, না তো এরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আর না তো এরা ভারতের বাসিন্দা। বিরোধীদের অভিযোগ যে এরা আসলে সবাই রোহিঙ্গা। আসলে রোহিঙ্গাদের ক্যাম্প চালিয়ে আসছেন শেখ শাহজাহান। ভোটের মেশিনারির মতো এই রোহিঙ্গাদের কাজে লাগায় শেখ শাহজাহান। এছাড়াও একাধিক ব্যবসা রয়েছে তার। বর্তমানে উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ, সন্দেশখালীর তৃণমূলের ব্লক সভাপতি। কথায় বলে সন্দেশখালীর নোনা জলে নাকি সোনা ফলে। ভেরির ব্যবসা রয়েছে এবং তার সঙ্গে অভিযোগ বেশ বড়সড় পাচারের সঙ্গেও যুক্ত নাকি এই শেখ শাহজাহান। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহান বাম আমলে সরবেরিয়া পঞ্চায়েত প্রধান তথা সিপিএম নেতা মোসলেম শেখের ঘনিষ্ঠ ছিল। দুজনে মিলে এলাকায় ভেরির কারবার শুরু করে, কাকা ভাইপো মিলে। 2013 তৃণমূল কংগ্রেসে যোগ দেয় শেখ শাহজাহান, কারণ বুঝে গিয়েছিল যে আসলে তার যাবতীয় অন্ধকার জগতের কাজকর্ম চালাতে গেলে ক্ষমতায় টিকে থাকতে হবে। আর বাম আমলে যারা দুষ্কৃতী ছিল তৃণমূল কংগ্রেস এসে তারাই হয়ে যায় নেতা। মোসলেম শেখ তখনও সিপিএম এর নেতা। তখন সিপিএম এর একদা গুরুর সঙ্গে শুরু হয় এলাকা দখলের লড়াই। ন্যাজাটের ভাঙ্গিপাড়ায় তাদের 3 কর্মী খুনে শাহজাহানেরই হাত রয়েছে বলে অভিযোগ। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। এরকম এক কুখ্যাত অপরাধী শেখ শাহজাহান, যার বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে, সেই শেখ শাহজাহান দিনের পর দিন রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটাচ্ছে, সেখানে অবৈধ ক্যাম্প চালাচ্ছে। অথচ কারোর কোনো নজরদারি ছিল না, নাকি জেনে বুঝেই আসলে শেখ শাহজাহানকে একটা নিশ্চিন্ত একচ্ছত্র এলাকার অধিপতি করে রাখা হয়েছিল, যাতে যে কোনো মূল্যে তাকে দিয়ে কাজ হাসিল করে নেওয়া যায়, ভোট ব্যাংক তৈরি করানো যায়। এই হামলার ঘটনায় সরাসরি রোহিঙ্গাদের দিকে অভিযোগ করছে বিজেপি। কি বলছেন বিরোধী নেতারা এক এক করে দেখাবো, আর তারপর দেখাবো রাজ্যপাল এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সরাসরি আহতদের দেখতে। তিনি কি বলছেন একবার শোনা যাক। To see that mobocracy is not allowed to rule the roost in Bengal. How is the did you summon, sir? Did you summon Chief Secretary, Home Secretary, and DG? Sir, did they communicate with you, sir? Did you ask for any report? What transpires between the governor and my esteemed constitutional colleague, the Chief Minister, will be confidential till it is given in the public domain. I have done my duty. How is the Sir, patient? did you have any how telephonic the officers conversation right with the now? Honorable Chief Minister, sir, regarding this? I have already answered that question. How is the condition of the officers whom you have seen? Medically, they are being taken care of very well. Whatever is required will be done. They are also braving it very well.
They are certainly the proud, brave hearts who are willing to sacrifice anything for the maintenance of law and order. They are an example which we have to emulate. We owe it to them that they did a sacrifice to save democracy, to save the people of Bengal. This will not go unnoticed. Sir, media personnel are also attacked brutally. Attacking the media is one of the worst forms of attack on democracy. Any attack on the media in any form cannot be tolerated. Society will certainly answer it. And as governor, I keep my eyes and ears open. I will act decisively, firmly when action is called for. Thank you, sir. Thank you. রাজ্যপাল গিয়েছিলেন আহতদের দেখতে এবং সেখান থেকে প্রতিক্রিয়া দিচ্ছেন। তিনি সম্পূর্ণভাবে এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করছেন এবং একই সঙ্গে যেভাবে কোথাও শুধুমাত্র ইডি আধিকারিকদের গাড়িতে ভাঙচুর নয়, একই সঙ্গে সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙচুর করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, সাংবাদিকদের টার্গেট করা হয়, সেগুলোরও সম্পূর্ণ নিন্দা করলেন কড়া ভাষায় রাজ্যপাল। রিপাবলিক বাংলায় হাতে এই শেখ শাহজাহানের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, দেখাবো, জানাবো। তবে তার আগে শোনাই বিরোধী তিন নেতার বক্তব্য। দুই নেতার বক্তব্য, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার, তারা কি বলছেন এই গোটা ঘটনা এবং শেখ শাহজাহান সম্পর্কে শুনুন। জায়গাটা কোথায়? উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী। সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির, তার ছত্রছায়ায় থাকেন, তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত যারা, আজকে তারা এটা করাচ্ছে। টিএমসি পার্টি, তার নেতারা এর সঙ্গে যুক্ত। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, যে ইডি অফিসারদের উপরে, প্রেসের উপরে শাহজাহান শেখ, সেই শাহজাহান শেখের পোষা রোহিঙ্গা গুন্ডারা তারা হামলা করেছে। এখানে রোহিঙ্গা বস্তি বসিয়েছে শাহজাহান শেখ, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। বাঙালির ভবিষ্যৎ একদিন ওই রকম হবে, শাহজাহান শেখের লোকেরা বাঙালিদেরকে ধরে ধরে এভাবে পেটাবে। সেই সময় আসছে, এখনো যদি বাঙালি সজাগ না হয়, আগামী দিনে বাঙালির ভবিষ্যৎ অন্ধকার। এইরকম একের পর এক মারাত্মক অভিযোগ যার বিরুদ্ধে, এবং আজকের এই ঘটনা যে ঘটিয়েছে শেখ শাহজাহান, যখন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তখনও কোথাও দেখুন শাসক তার পাশে দাঁড়িয়ে থাকার, তার পাশে দাঁড়ানোর, সাফাই দেওয়ার কি অদ্ভুত চেষ্টা, নির্লজ্জ সাফাই বলবো একে। শাসক দলের তিন নেতার বক্তব্য শোনাই, তারপর বাকি প্রশ্ন রাখবো আমি। দেখুন, সন্দেশখালীতে যে ঘটনাটা হয়েছে, এলাকার মানুষকে তপ্ত করেছেন, বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন তাদের পক্ষ থেকে, এবং তাই সেখানে একটা প্রতিবাদের ঝড় উঠল। ইডির অফিসাররা এবং তাদের সাথে থাকা কেন্দ্রীয় বাহিনী যেভাবে স্থানীয় মানুষকে প্ররোচিত করেছে, উত্তক্ত করেছে, তাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে রিটেলিয়েশন হয়েছে, সেখানে তারা রিঅ্যাক্ট করেছে। আসলে সারা ভারতবর্ষের মানুষ ক্লান্ত হয়ে গেছে ইডি সিবিআই এই অভিযানের নামে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার নাটক দেখতে দেখতে। সাধারণ মানুষ যখন শাহজাহান ভাইয়ের মতো একটা জনপ্রিয় নেতা, ব্লক সভাপতি, জেলার কর্মাধ্যক্ষ, এবং তিনি সমাজসেবাও করেন, প্রচুর মানুষ, গরিব মানুষ, আর্ত গরিব মানুষের পাশে দাঁড়ান, প্রতি দান খরিয়াত করেন, এরম একটা মানুষের বাড়িতে যখন কেউ রাতের বেলা, ভোরবেলা, কুয়াশার অন্ধকারে তার তালা ভাঙতে গেছে, সাধারণ পাবলিক জড়ো হয়েছে এবং তারা বিক্ষোভ দেখিয়েছে, এবং তাদের মধ্যে যে বিভ্রান্ত তৈরি হয়েছে, শাহজাহান ভাইকে কেউ অ্যাটাক করতেস, ফলে তারপর যেটা ঘটেছে সেটাই আপনারা দেখাচ্ছেন টিভিতে। এই হচ্ছে শাসক দলের ভার্সন। এতই মহান নেতা শেখ শাহজাহান, এত বড় সমাজসেবী তিনি, যে তার বাড়ির তালা ভাঙতে গেছিলেন ইডির আধিকারিকরা, তাও বাড়ির বাইরে 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করার পর। তাই মুহূর্তের মধ্যে এলাকায় যারা তার উপর ভীষণ রকম নির্ভরশীল, তাকে ভগবানের মতো চোখে দেখেন, ঈশ্বর আল্লাহ জায়গায় বসিয়ে রেখেছে, তারা মুহূর্তের মধ্যে হাতে বাটাম, বাঁশ, ইট, পাথর, আগুন সবকিছু চড়াও হলেন এবং মুহূর্তের মধ্যে 2টো গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিলেন। বিরোধীদের ওপর হামলার ঘটনা তো আগেই ছিল, কেন্দ্রীয় মন্ত্রীদের ওপর হামলার ঘটনাও দেখেছি, আর এবার কেন্দ্রীয় এজেন্সি। সত্যি সত্যি এই বাংলাটা মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে, কেউ কারা চেষ্টা করছে।
বিশেষ বিশেষ অঞ্চলে নাকি ঢুকতে গেলে পারমিশনের লাগে। সন্দেশখালী কি কোনো উপদ্রুত এলাকা তৈরি হয়ে গেল নাকি? আর সেই মুক্তাঞ্চলে একটি উপদ্রুত এলাকায় দাপিয়ে বেড়াবে রোহিঙ্গা। এই হামলা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বোধ হয়, কারণ বিরোধীরা বলছেন যে এর বীজ তো অনেক আগে লুকিয়ে রয়েছে। উত্তক্ত করেছেন কে বা কারা? আসলে উস্কানিমূলক মন্তব্য কে বা কারা দিয়ে রেখেছেন অনেক আগে থেকে, সেটা একটু কয়েকটা মাসের পাতা উল্টালেই বোধহয় বোঝা যাবে। সেরকমই কিছু বক্তব্য শোনাবো, তারপর শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালীর ডিবেট। কি মনে করে বিজেপি? সবাই দস্যু, সাধারণ মানুষ। সাধারণ মানুষ আপনারা সব খারাপ, আর ওনারা একেবারে ভগবান, ঈশ্বর আল্লাহ মেহেরবান। যারা ভগবান নয়, এই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে? ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে। আর বয়োজ্যেষ্ঠরা কি করবে? আপনাদের বুদ্ধি দেবে, আপনাদের পরামর্শ দেবে, আপনাদের কাজ করতে উৎসাহ দেবে।